অন্য দিনের তুলনায় খাবার টেবিল আজ নিস্তব্ধ। যেখানে একে অপরের সাথে কথা বলা ছাড়া খাবার খাওয়া শেষ হতো না, সেখানে খাবার টেবিলে কেউ টু শব্দ করছে না। রাতের খাবার খাওয়ার জন্য আজ আরশ, জায়ান, জাইন, নুসরাত কেউ নিচে আসেনি। জাইন দুপুরের খাবার পর্যন্ত আজ খায়নি। রুম বন্দী হয়ে বসে আছে, সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। হেলাল সাহেব খাবার টেবিলে বসেছেন, শুধু হাত দিয়ে ভাত নাড়ছেন, কিন্তু মুখে দিয়ে চিবানোর শক্তি পাচ্ছেন না। লিপি বেগম মন খারাপ করে স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন, যাদের সাথে আজ সারাদিনে প্রয়োজনীয় কথার বাহিরে কোনো কথা বলেননি। সবার মন মেজাজ খারাপ। শোয়ের ব্যবসার কিছু বলতে চাইছিলেন, সোহেদ চোখ দিয়ে ইশারা করলেন এই পরিস্থিতিতে কোনো কথা না বলার জন্য। খাবারের পানি ঢেলে হেলাল সাহেব উঠে গেলেন খাবার টেবিল থেকে। যে মানুষ খাবার নষ্ট করা পছন্দ করতেন না, সে নিজে আজ খাবার নষ্ট করে উঠে যাচ্ছেন। লিপি বেগম স্বামীকে তার মতো ছেড়ে দিলেন। যতই হেলাল সাহেব দেখান উনি স্বাভাবিক, কিন্তু হেলাল সাহেবও সমানভাবে চিন্তিত জাইনকে নিয়ে। তার ছেলেটার ভাগ্য এত খারাপ কেন? তারপর হেলাল সাহেবের মনে হলো আল্লাহ যাহা করেন ভালোর জন্যই করেন। হয়তোবা এখানে আল্লাহর কোনো উত্তম পরিকল্পনা রয়েছে। ডালার থেকে আরও 10 গুণ ভালো মেয়ে তার ছেলে পাবে। এসব ভাবতে ভাবতে জাইনের রুমের সামনে এসে দাঁড়ালেন হেলাল সাহেব। হাত ঘড়িতে সময় দেখলেন 10টা বেজে 50 মিনিট। জাইনের রুমে নক করলেন। জাইনের নড়চড় না দেখে ডেকে উঠলেন, বাবা দরজা খোলো। জাইন হেলাল সাহেবের কোনো কথা অগ্রাহ্য করে না, তাই এসে চুপচাপ দরজা খুলে দিল। দ্বিতীয়বার নক করার আগে দরজা খুলে মাথা নিচু করে জাইন চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব ছেলের মুখের দিকে তাকালেন। সুন্দর মুখটা আড়সারের কালো মেঘে ঢেকে গেছে। এই মুখে তো দুঃখ মানায় না, এই মুখে মানায় গাম্ভীর্য আর শীতলতা। জাইন চোখ তুলে বাবার দিকে তাকালো। হেলাল সাহেব ছেলের চোখে চোখ পড়তেই ভিতরে কিছু একটা নড়ে উঠল। কি অবস্থা হয়েছে তার ছেলের! একদিনে চোখের নিচে কালি পড়ে গিয়েছে, সুন্দর মুখটা ফ্যাকাশে বর্ণের হয়ে গিয়েছে, চোখ দুটো ভেতরে ঢুকে গিয়েছে জাইনের। নিজের কি হাল করেছিস জাইন? বিড়বিড় করলেন হেলাল সাহেব। হেলাল সাহেব নিজেকে সামলে নিলেন। বাবা হিসেবে নয়, আজ ছেলের বন্ধু হিসেবে তিনি এখানে এসেছেন। ছেলের সব দুঃখ আজ ভাগ করে নেবেন। ভেতরে আসতে দিবি না? জাইন কথা না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। হেলাল সাহেব জাইনের বিছানায় বসলেন, কাছে ডাকলেন, এদিকে আয়। জাইন বিনা বাক্যে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। হেলাল সাহেব হাত মেলে দিলেন জড়িয়ে ধরার জন্য। জাইন হেলাল সাহেবের দিকে কতক্ষণ ক্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। হেলাল সাহেব আবার বললেন, আয়। দাঁড়িয়ে আছিস কেন? বাবাকে জড়িয়ে ধরবি না? জাইনের ইচ্ছে হলো বাচ্চাদের মতো করে কান্না করতে, কিন্তু গলায় এসে বিধে রইল। চোখগুলো জ্বালা করল পানি বের হওয়ার জন্য। জাইন ঢোক গিলে কান্না থামায়। ঝড়ের গতিতে হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। হেলাল সাহেব পিঠে ভরসার হাত রাখতেই জাইনের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হেলাল সাহেব কাঁধে ভেজা অনুভব করলেন, ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলেন। কিছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। নখ ছাড়া লিপি বেগম রুমে প্রবেশ করে বাবা ছেলের এই সুন্দর মুহূর্ত দেখতে পেলেন। তার স্বামী যতই সবার সামনে রাগী কঠোর হোক না কেন, নিজের সন্তানের কাছে সবসময় একজন ভালো বন্ধু। আস্তে আস্তে রুমে প্রবেশ হলো জায়ান আর আরশও। বাবাকে বড় ভাইকে জড়িয়ে ধরে রাখতে দেখে নিজেরাও চারপাশ থেকে ভাইকে জড়িয়ে ধরল। লিপি বেগম দরজা লাগিয়ে দিলেন জাইনের রুমের। জায়ান চঞ্চল প্রকৃতির হলেও আজ সে নিশ্চুপ, একটা বেশি কথা বলছে না। বড় ভাইয়ের পিঠে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে জাইন, সব কিছু। বাবা ভাইয়ের আহ্লাদে জাইন কান্না করে দিল। এই গম্ভীর পরিসরে কান্না বড় করুণ শোনালো। বড় হওয়ার পর জাইন এই প্রথমবার কান্না করলো। যারা সাক্ষী হলো বাবা, ভাই আর তার মা। জাইন ভাঙা স্বরে বলে উঠল, আব্বু, ওকে আমার কাছে এনে দাও। আমি জীবনে আর কিচ্ছু চাইবো না আপনার কাছে। লিপি বেগম ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করলেন। হেলাল সাহেব স্ত্রীকে কান্না করতে দিলেন, নিষেধ করলেন না। জাইন, বাচ্চাদের মতো আবদার করো না। ডেলা কখনো তোমার ছিল না বাবা, ও আশিকের জন্যই তৈরি। না হলে এত বছর ধরে তোমার সাথেও ছিল। তোমার উপর ফল না হয়ে কেন আশিকের উপর ফল হয়েছে? ও কখনোই তোমার তরদিরে ছিল না। জাইন নিজের কান্না থামানোর চেষ্টা করল। হেলাল সাহেব নিষেধ করলেন কান্না থামানোর জন্য। ও কখনোই তোমার তকদিরে ছিল না।
যা কান্না করার করে নাও। আগামীকাল থেকে যেন আমরা আমাদের আগের জাইন ফিরে পাই। এই 4 দেয়ালের ভিতর তোমার ডেলার জন্য যা অনুভূতি আছে পিষে ফেলো। আগামীকাল রুম থেকে বের হবে আগের মিস্টার পারফেক্ট জাইন হিসাবে। আমি আমার ছেলেদের কখনো শিখাইনি এভাবে ভেঙে পড়তে। তাই যে ভুল আজ করছো তা যেন ভবিষ্যতে করতে না দেখি। আই লাভ হার বাবা, মোর দেন মি বাবা। কোনো মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না বাবা। আমি ভালোবাসি বাবা, আমার থেকে বেশি ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচবো না। লিপি বেগম ডুকরে কেঁদে উঠলেন। কে সব খারাপ কথা বলছিস? ওর জন্য তুই বাঁচবি না কেন? হেলাল সাহেব স্ত্রীকে থামিয়ে দিলেন। মায়াকে শেষ করতে দাও। বাবা, কোনো দিন শুনেছো কারোর জন্য কারোর জীবন আটকে থাকতে বা কারোর জন্য কেউ মরে যেতে? এসব মিথ্যা। কেউ কারোর জন্য বাঁচেও না, আবার মরেও না। মানুষ নিজে বাঁচে। তাই নিজের জন্য বাঁচতে শিখো, অন্যের জন্য না। ছেলেরও কাঁধে চাপড় মেরে হেলাল সাহেব বললেন, আশা রাখি আগামীকাল তোমার জীবনে সুন্দর এক নতুন ভোর আসবে। নিজেদের মধ্যে সময় কাটাও। আমি রুমে যাচ্ছি। লিপি বেগম স্বামীর সাথে চলে গেলেন চোখ মুছতে মুছতে। সারাদিন কান্নার জন্য চোখ ফুলে ডুম্বুল হয়ে গিয়েছে। চোখের জল মুছতে গিয়ে চোখ জ্বালা করছে। তার এই অবস্থা আর তার ছেলের কি অবস্থা হবে? রাত 3টা। আকাশের তারার দিকে তাকিয়ে জাইন দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, তোমাকে পাওয়ার আশা আমি হারিয়ে ফেলেছি। তুমি কেন আমায় ভালোবাসলে না? কিন্তু না পাওয়ার যন্ত্রণা এই হৃদয়ে বয়ে বেড়াবে সবসময়। অন্ধকারে জাইন দেখল না পাশের বারান্দায় দাঁড়িয়ে কেউ তার কথা শুনছে। নিষ্পলক দৃষ্টিতে লম্বা সুঠাম দেহের ছেলেটার দিকে তাকিয়ে থাকলো মেয়েটা। ছেলেটার জন্য মায়া হলো। নিজেকে তিরস্কার করলো। মেয়েটা সন্ধ্যাবেলা ছেলেটাকে নিয়ে এভাবে হাসা উচিত হয়নি। তারপর চুপচাপ নিজের রুমে ফিরে গেল। জাইন সিগারেট ঠোঁটে পুড়ে বারান্দায় দাঁড়িয়ে রইল অনেক সময়। কিছু সময়ের জন্য যদি এর জন্য মস্তিষ্ক ঠান্ডা থাকে তাহলে এটা খেলে ক্ষতিটা কি? একটানা দাঁড়িয়ে একের পর এক সিগারেট ঠোঁটে পুরল জাইন। সিগারেটের প্যাকেট শেষ হওয়ার পর পাগলের মতো সিগারেটের প্যাকেটের দিকে তাকিয়ে হেসে উঠল। সিগারেটকে উদ্দেশ্য করে বলল, তুই বিষাক্ত জেনেও মানুষ সাময়িক সময়ের শান্তির জন্য তোকে বেছে নেয়। তেমনই ভালোবাসা বিষাক্ত। বিষাক্ত জেনেও সবাই চায় ভালোবাসার এই সুধা পান করতে। জাইন ফজরের আজানের সময় নিজের রুমে ফিরে গেল। ফজরের নামাজ পড়ে জায়ন আর আরশের মাঝখানে শুয়ে পড়ল। জায়ন আর আরশ ফিরে যায়নি নিজেদের রুমে। জায়নের গল্প শুনতে শুনতে বেচারা আরও সেখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে নুসরাত আর ইলহাম চুপচাপ ভার্সিটিতে চলে গেল। 9টা বেজে 10টার কাছাকাছি। আরশের অফিস যাওয়ার কোনো নামগন্ধ নেই। আজ এই বাড়ির ছেলেদের কোনো নড়চড় নেই। এমনিতেই নড়চড় থাকে না, কিন্তু আজ একটু বেশি নড়চড় বোঝা যাচ্ছে না। নুসরাত একা বাড়ি মাথায় তুলে রাখে। ভার্সিটিতে চলে যাওয়ায় বাড়ি শান্ত হয়ে আছে। ভার্সিটির গেট দিয়ে আজ নুসরাত মুখ লটকিয়ে প্রবেশ করল। অন্য দিনের তুলনায় আজ কম কথা বলছে। সাদিয়ার সৌরভী অবাক হয়ে শুধু নুসরাতের দিকে তাকাচ্ছে। যার কথা বলার দাপটে তারা কথা বলতে পারতো না, আজ সে চুপচাপ বসে তাদের কথা শুনছে। সৌরভী নুসরাতের গলায় কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো। না, সব ঠিক আছে। তাহলে চুপ করে আছে কেন? নুসরাত চেতে গেল। এই মেয়ে, পাবলিক প্লেসে ভাবে গায়ে হাত দিচ্ছিস কেন? মান সম্মান রাখবি না নাকি? এই অসভ্য বেডি মানুষের মতো গলায় হাত দিচ্ছিস কেন? যেই দেখেছিস একটু হিজাব না পরে ভার্সিটিতে আসছি, অমনি তোদের হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। সৌরভী চোখ টিপ দিয়ে নুসরাতের কোমরে হাত রাখল। নুসরাত সৌরভীর পাশ থেকে এক লাফে সরে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সর্বনাশ, তুই তো দেখি ওইসব হয়ে গিয়েছিস। সৌরভী ভ্রু উচালো, জিজ্ঞেস করলো, কোন সব হয়েছি? আরে এ তো গে হয়ে গিয়েছে। অশালীন মেয়ে মানুষ, বড় বোনের গায়ে কেউ এভাবে হাত বোলায়? ছ্যা ছ্যা, তোদের দিন দিন কি অবনতি হচ্ছে রে। এই জেনারেশনের বাচ্চাগুলো এক একটা উচ্ছনে যাচ্ছে। সৌরভী হেসে দিল নুসরাতের কথায়। সাদিয়া নুসরাতের কথা বলায় ভাগড়া দিল। নুসরাতের মাথা হয়ে গেল গরম। টুসটাস সাদিয়ার পিঠে কিল বসালো। সাদিয়া মুখ কাদো কাদো বানিয়ে সৌরভীকে বিচার দিল, তুই ওর কথার মাঝখানে বাম হাত ঢোকাচ্ছিস কেন? ওকে শেষ করতে দিয়ে তারপর বলতি, তাহলে তো এত মার খেতি না। সাদিয়া দমে গেল না। নিজের সাফাই গাইতে গেলে নুসরাত বলল, থাম,
বল কি বলতে চাইছিলি? এই সামান্য কথা বলার জন্য তুই আমার মূল্যবান সময় নষ্ট করলি। আজ বাদ দি, আজ তোকে মাফ করে দিলাম। এরকম ভুল আর কখনো করবি না। সাদিয়া বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, আমার কথাটা তেমন ইম্পর্টেন্ট নয়, এমনি ঢং করছিলাম। সৌরভী বলল, আচ্ছা, দু একটা কিল ঘুষি বান্ধবীদের হাতে খেলে কিছুই হয় না। তুই কি বলছিলি বল। কাজিন বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সৌরভী হাত গুটিয়ে বলল। এটা তোর ইম্পর্টেন্ট কথা? নুসরাত বলল, ধুর না, আজ বিকেলে দুটো আমাদের বাড়িতে আসিস। বাড়িতে গ্রুপ স্টাডি করে তোদের বলবো আসলে ইম্পর্টেন্ট কথাটা কি। ইরহামও থাকবে আমাদের সাথে। সো চিল ব্রো, চিল। কারণ নাক ডাকার শব্দে ঘুম ভেঙে গেল আরুষের। ঘুম থেকে উঠে নিচের পাশে জায়েনকে খুঁজে পেল না। জায়েন এখনো ভুস ভুস করে নাক ঢাকিয়েই ঘুমাচ্ছে। আরুষ বিরক্ত হলো জায়েনের ওপর। মানুষ নাক ডেকে কিভাবে ঘুমায়? চোখ মুখ কুচকে আশেপাশে তাকিয়ে বুঝতে চাইল আরুষ সময় কয়টা বাজে। ওয়াশরুমের দরজা খুলে জায়েন ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। টাওয়াল দিয়ে মুখ মুছে বাহিরে নেড়ে দিয়ে আসলো। কটা বাজে ভাইয়া? জায়েন হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11টা+ বাজে। অফিসে যাবি না? আরুষ বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, হচ্ছে না, আজ যেতে ইচ্ছে করছে না, আগামীকাল থেকে যাব। চার্জারের সামনে নেবেন আজ। কথা বলতে বলতে রুমের দরজার সামনে গেল আরুষ। রুম থেকে বের হওয়ার সময় পেছন ফিরে তাকালো জাইনের মুখের দিকে। কিছু বলার জন্য আমতা আমতা করল। কি বলবি বল। তুমি ঠিক আছো ভাইয়া? জাইন শান্ত চোখে আরুষের দিকে তাকালো। চোখের পাতা ফেলে ইশারা করলো সে ঠিক আছে। আরুষ বাক্য ব্যয় না করে নিজের রুমে গেল। জায়ান ওঠ, আর কত ঘুমাবি? জায়ান ঘুম ঘুম গলায় বলল, কিছুক্ষণ ঘুমাতে দে, একটু পর উঠছি। জাইন ছেড়ে দিল ওকে ওর মতো করে। মুখ গম্ভীর বানিয়ে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। কাপড় চেঞ্জ করে এসে নিচতলায় গেল জাইন। আম্মু, নাস্তা দাও। লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসলেন। জাইনকে শার্ট প্যান্ট পরে আসতে দেখে ভ্রু কুচকালেন। তুই কোথায় যাচ্ছিস? জাইন অকপটে জবাব দিল, কিছু কাজ আছে, শেষ করতে যাচ্ছি। এই অবস্থায় তুই বের হবি? আম্মু, আমি ফিট অ্যান্ড ফাইন। আমার আবার কি হবে? লিপি বেগম কিচেন থেকে ব্রেড অমলেট আর কফি এনে দিলেন জাইনকে। জাইন নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হয়ে গেল। লিপি বেগম ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকলেন। গতকাল রাতে ছেলেটা কি পরিমাণ ভঙ্গুর ছিল, আর সকাল হতে হতে নিজেকে ঠিক করে নিল। মানুষ সামনে থেকে দেখলে মনে করবে জাইনের ভাষায় ফিট অ্যান্ড ফাইন, কিন্তু মায়ের মন জানে তো তার ছেলের মনে কি চলছে। লিপি বেগম ভাবতে ভাবতে আবারও চোখ ভিজে উঠল। শাড়ির কোণা দিয়ে চোখ মুছতে মুছতে কিচেনে ফিরে গেলেন। সময় প্রবাহমান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। ঘটনাটার কথা প্রায় সবাই ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যার সাথে এই ঘটনা হলো সে কি ভুলতে পারছে? তা তো সে একমাত্র সেই জানে। আজকাল জাইনকে খুব কম বাড়িতে দেখা যায়, আর দেখা গেলে কোনো না কোনো কাজ করতে থাকে। এমনি বসে থেকে নিজেকে কাজে বিজি রাখার প্রচেষ্টা চালায়, যাতে ডেলার কথা মনে না পড়ে। বিছানার হেডবোর্ডে বালিশে দিয়ে পা লম্বা করে বসে কোলের ওপরে ল্যাপটপ রেখে একধানে কোনো কাজ করে চলেছে জাইন। কিং সাইজের বিছানায় এক কোণায় অবহেলায় পড়ে আছে মুঠোফোন। জাইনের কাছে ব্যাঘাত ঘটিয়ে মুঠোফোন কর্কশ আওয়াজে বেজে উঠল। মুঠোফোনের কর্কশ আওয়াজে কিবোর্ড চলা হাতটা থেমে গেল জাহিনের। শুভ্র কপালে ভাঁজ ফেলে মোবাইল ফোনের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রিং হতে হতে ফোনটা কেটে গেল। জাইন মোবাইল হতে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও ল্যাপটপে চোখ রাখলো। যা প্রয়োজন সে আবারও কল দেবে। কিছুক্ষণ পর আবার ওই নম্বর থেকে কল আসলো। সেফ নম্বর ভেসে উঠল আরুষের। কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। আসছি বলে ফোন রেখে দিল জাইন। ল্যাপটপ বিছানার পাশের বক্সে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। ব্ল্যাক শার্ট আর ডার্ক গ্রে কালার প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে টাওয়াল দিয়ে ভিজে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। আজ আর টাওয়াল বারান্দায় নেড়ে দিল না, ঢিল মেরে বিছানার উপরে ফেলে দিল টাওয়াল জাইন। যার জন্য নিজেকে গুছিয়ে নিয়েছিল সে তো আর এই জীবনে নেই। তাহলে এত গুছিয়ে চলে কি লাভ?
ভিজে চুল হাত দিয়ে ঠিক করে নিল। সিল্কি চুলগুলো এসে কপালের উপরে পড়ে থাকলো অবহেলায়। মানিব্যাগ পকেটে ঢুকিয়ে কাবারের ভেতর থেকে গাড়ির চাবি বের করে আঙ্গুলের ডগায় নিয়ে রুম লক করে বের হয়ে গেল জাইন। মিটিং রুমে সবাই সারিবদ্ধভাবে বসে আছে। সবার চোখের সামনে সাদা পর্দার সামনে দাঁড়িয়ে রুবা কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আর তার বর্ণনা করছে। রুবা নিজের বক্তব্য শেষ করলো, সবাই হাততালি দিল। রুবা ধন্যবাদ জানিয়ে এক কোণায় দাঁড়িয়ে রইল। আরও শান্ত দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। আপনি বসতে পারেন। রুবা নিজের সিটে গিয়ে বসে পড়ল। আরুষ কোট খুলে নিজের চেয়ারের হ্যান্ডেলে রেখে দিয়ে সাদা স্ক্রিনের সামনে দাঁড়ালো। তো মিস রুবা, আপনি বলছেন বর্তমান জেনারেশনের মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, কিন্তু আমার জানা মতে বা আপনি বলতে পারেন আমি এখনো পর্যন্ত যত মেয়ে দেখেছি তার মধ্যে 90% মেয়েরা মেকআপ করে না। আরুষের চোখে নুসরাত আর ইসরাতের মুখ ভেসে উঠল। তাহলে এরা কি বিহীন গ্রহের প্রাণী? কোথাও যেতে ইসরাত কিছুটা পরিপাটি হয়ে যায়, কিন্তু নুসরাত এত চুলগুলো ঠিকভাবে বাঁধে কি না তাতে সন্দেহ আছে আরুষের। মাথা ঝাড়া দিয়ে নুসরাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল আরুষ। আপনার কথা সঠিক ধরে নিলাম, কিন্তু কেপপকে অনেকে পছন্দ করে, আবার আমি দেখেছি অনেক মেয়ে অপছন্দ করে। তারা তো প্রোডাক্টের উপর কেপপের ছবি দেখে জিনিসটা ক্রয় করবে না। বাজারে তো পণ্যটা লস প্রজেক্ট হয়ে যাবে, ব্যাড রিভিউ আসবে। কিন্তু বাকি 30% মানুষ যদি না ক্রয় করে তাহলে কিভাবে হবে? আমি 100% গুড রিভিউ চাই। I hand off good idea, sir. প্লিজ। কি? স্যার, বাকি 30% গুড রিভিউ পেতে চাইলে আমরা এক কাজ করতে পারি। কি? আমরা 50% প্রোডাক্ট পেপ লোগো ইউজ করব আর 50% আমাদের কোম্পানির লোগো ইউজ করতে পারি। সবাই সমস্বরে বলল। দিস ইজ এ গ্রেট আইডিয়া। আরুষ নিজের জায়গায় ফিরে আসলো, প্রজেক্টর অফ করে দিল। ওয়েল, আপনাদের কথা মেনে নিলাম, সামনে দেখি কি হয়। টুডেজ মিটিং এন্ডস হিয়ার। জাইন গাড়ি পার্কিং করে দ্বিতীয় ফ্লোরে আসলো। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর সবাই দাঁড়িয়ে গেল। সবাই সালাম দিতে লাগলো। জাইন সালামের উত্তর দিয়ে আরুষের কেবিনের দিকে চলে গেল। ভিতরে আসবো? আরুষ সম্মতি দিল। কেবিনে প্রবেশের পরই ডেলার সাথে জাইনের চোখাচোখি হলো। জাইনের গলার আওয়াজ শুনে ডেলা দরজার দিকে তাকিয়েছিল। জাইন আলগোছে নিজের চোখ সরিয়ে নিয়ে আসলো। আরুষ ডেলার পাশের সিটে বসার জন্য ইশারা করল। জাইন প্রতিক্রিয়াবিহীন আরুষের দেখানো জায়গায় বসে পড়ল। ডেলা নামক কোনো মানুষের উপস্থিতি এখানে নেই এমন ভাব করল জাইন। পুরো ডেলাকে ইগনোর করে আরুষকে জিজ্ঞেস করল। কেন ডেকে পাঠিয়েছেন? আরুষ ডেলার দিকে ইশারা করে বলল, ভাবি তোমাকে কল করার জন্য বলেছে। ভাবির তোমার সাথে কি যেন কথা আছে। জাইন নিচের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। ভাবি হয়ে গেল দুদিনে। আরুষের দিকে শান্ত চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, কে ভাবি? আরে ভাবির আমার সাথে কি কথা হতে থাকতে পারে? আরুষ ইশারা করল ডেলার দিকে। আগে যতই নাম ধরে ডাকুক না কেন, কারণ ওটা প্রফেশনের জন্য ছিল, কিন্তু এখন উনি আশিকের স্ত্রী, নাম ধরে কিভাবে ডাকবে? আরুষ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুজন কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসি। আরুষ প্রাইভেসি দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। এসির টেম্পারেচার 20-এ থাকা সত্ত্বেও কথা বলতে গিয়ে ডেলার কপাল ঘেমে গেল। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারল না। আগে তারা ফ্রেন্ড ছিল, আর এখন সে জাইনের ছোট ভাইয়ের বউ। আবার তাদের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। তার আর জাইনের সম্পর্ক এখন আর আগের মতো নেই। ডেলা নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে, তার পূর্বেই জাইন ডেলাকে থামিয়ে দিয়ে বলল, আপনি আমার ছোট ভাইয়ের বউ, আর আপনার সাথে আমার বিশেষ কোনো প্রয়োজনীয় কথা থাকতে পারে আমার জানা মতে এমন কিছু নেই। তাই আজ উঠি, অন্যদিন আপনার সাথে কথা বলবো, আমার কাজ আছে আজ। জাইন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বের হওয়ার সময় মনে হলো পা আর চলছে না। বেঈমান পাটাকে ইচ্ছা করল কেটে ফেলে দিতে। অসার শরীর কোনো রকম টেনে নিয়ে কেবিন থেকে বের হলো জাইন। পেছন থেকে ডেলা ডাকলো, প্রত্যুত্তর করার কোনো ইচ্ছাই হলো না তার। অন্যের প্রিয় মানুষের প্রতি মায়া বাড়িয়ে কী লাভ? মরিচিকার পিছনে ছুটে মরিচিকা ছাড়া কিছু পাওয়া যায় না।
নিজেকে বুঝ দিয়ে জাইন অফিস থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে আরুষকেও শাসিয়ে গেল এসব ফালতু জিনিসের জন্য তাকে যেন ডেকে না পাঠায়। পার্কিং থেকে গাড়ি বের করে জাইন স্টার্ট করলো। গাড়ি হাই স্পিডে চালিয়ে নির্জন এক স্থানে গিয়ে দাঁড়িয়ে গাড়ি স্টপ করলো। গাড়ি থেকে বের হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল জাইন। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে, এখন কিছুটা তার শান্তি লাগছে এই নির্জন পরিবেশে। নুসরাত ছিটকে দূরে সরে গেল। ছেলেটার দিকে হা করে তাকিয়ে রইল। কথা নেই বার্তা নেই, এভাবে মানুষ মানুষকে প্রপোজ করে? নুসরাতের আশেপাশে ক্যাম্পাসে যারা ঘুরছিল এখন তারা গোল হয়ে জটলা বেঁধে দেখছে এখানে কি হচ্ছে। ছাত্রছাত্রীকে উৎসুক করে তুলছে আরেকটা কারণে। নুসরাতকে যে প্রপোজ করছে সে চতুর্থ বর্ষের বিজ্ঞান বিভাগের টপার। সবাই সমস্বরে বলে উঠল। নুসরাত হতবিহ্বল হয়ে উৎসুক জনতার দিকে তাকালো একবার, আবার ছেলেটার দিকে তাকালো। এই ছেলেটাকে নুসরাত ক্যাম্পাসে প্রথমবার দেখছে। ছেলেটা হাঁটু ভেঙে বসে ফুল দিয়ে প্রপোজ করায় ফুল ধরা হাত থরথর করে কাঁপছে। নুসরাত ছেলেটার হাত থেকে ফুল হাতে নিল। দাঁড়াও। ছেলেটা চোখ নিচের দিকে রেখে উঠে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এভাবে কাঁপছো কেন? নুসরাত বিরক্তির দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকলো। প্রপোজ করতে ভয় লাগেনি আর আমার সামনে দাঁড়াতে ভয় লাগছে? হোয়াট আ জোক! আমি বাগনা ভালুক যে তোমায় আমাকে দেখে ভয় পাওয়া লাগবে? ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নুসরাত উৎসুক জনতার দিকে তাকিয়ে ছেলেটাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। আগামীকাল শহীদ মিনারের সামনে আমার সাথে দেখা করো, তোমার উত্তর পেয়ে যাবে। এখন যাও। ছেলেটা বিনা বাক্যে মাথা নিচু করে চলে গেল। ধীরে ধীরে সবাই জটলা খুলে নিজ নিজ কাজে চলে গেল। নুসরাত সৌরভী আর ইরহাম ভার্সিটির গেটের দিকে গেল বাসায় যাওয়ার জন্য। ভোর 5টা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সারা রাত ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায়, তাই সকালের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হয়। ওড়নাকে কাঁথার মতো পেঁচিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুজে ফেলল। আজ বাহিরে যেতে ইচ্ছে করছে না। আগামীকাল বাহিরে যাবে, এই আরামের ঘুম রেখে কেই বা বাহিরে যেতে চায়? শরীরে হালকা ধাক্কা অনুভূত হতেই নড়ে চড়ে উঠল নুসরাত। কানে এলো কর্কশ কণ্ঠে কেউ বলছে, এই উঠ, যাবি না? আজ পাশের বাসার বাগান থেকে অ্যালোভেরা চুরি করার কথা ছিল না? মোড়ার মতো পড়ে ঘুমাচ্ছিস কেন? পরে বলিস না আমি রেগে তুলিনি তোকে। হঠাৎ নুসরাতের টনক নড়ল। ইস, একদম ভুলে গিয়েছিল, মন্টু আঙ্কেলের বাড়িতে আজ মিশন আছে। ঘুম ভুলে লাফ দিয়ে বসে গেল। কিছুক্ষণ বিছানায় বসে কিছু চিন্তা করে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে উঁচু করে একেবারে বের হলো। নামাজ শেষে বড় সুতির ওড়না পেঁচিয়ে নিল শালের মতো করে। মূল দরজা দুজন খুব সাবধানতার সাথে সহিত খুলল। তারপর পা টিপে টিপে বাসা থেকে বের হলো। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি প্রায় থেমে গেছে। আকাশ মেঘলা হয়ে আছে, মেঘের গর্জন এখনো থামেনি। মনে হচ্ছে আরেকবার বৃষ্টি হবে। প্রকৃতির যা অবস্থা, বোঝা যায় না কখন বৃষ্টি হবে আর কখন ঝড় হবে। মন্টু মিয়ার বাড়িতে আলাদা কোনো গেট নেই, তাই ভেতরে ঢুকতে কোনো অসুবিধে হলো না। অ্যালোভেরা গাছের দিকে ঝুঁকে আছে ইসরাত। হাত দিয়ে টান দিয়ে নিচের পাতা ছিঁড়ে ফেলল। সাবধানতার সহিত ফিসফিস করে ইসরাত বলল, এই, এখানে ছোট চারা বের হয়ে আছে, তুলে নি। নে তাড়াতাড়ি কর যা করার। মিন্টু মিয়া উঠে গেলে পুরো পাড়া এক করে ফেলবে। ইসরাত অ্যালোভেরার ছোট চারাটা তুলে ওড়নার নিচে ঢুকিয়ে নিল। আরেকটা অ্যালোভেরার দিকে যখন ঝুঁকে তাকিয়েছিল, খট করে শব্দ হলো। মেইন দরজা খুলতে দেখে নুসরাত এক লাফে মন্টু মিয়ার বাড়ির ত্রিসীমানা থেকে ভাগল। দরজা খুলে ইসরাতকে দেখে মন্টু মিয়া ভ্রু কুঁচকে নিলেন। ইসরাত মেকি হাসি টেনে টুনে ঠোঁটে এনে হে হে করে হেসে সালাম দিয়ে মন্টু মিয়ার বাগান থেকে বের হয়ে এসে রুদ্ধশ্বাস ছাড়ল। মন্টু মিয়া ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, নুসরাতদের সোসাইটির মধ্যে সব থেকে বেশি কিপটে হলেন মন্টু মিয়া। ওনার বাসার বাগানে সব প্রকার ফল ফুলের গাছ রয়েছে, তাতে প্রচুর পরিমাণের ফল ফুলও হয়, কিন্তু মন্টু মিয়া এত কিপটে যে তার গাছের নিচে ফল পড়ে রইবে, পোকামাকড়
ফল খেয়ে নষ্ট করবে, তবু মানুষকে এক টুকরো ফল দিতে তার জান কাঁপবে। টাকা খরচ হয়ে যাবে বলে বাসা বাইন্ডারি পর্যন্ত করেনি মন্টু মিয়া। মন্টু মিয়ার এই চরিত্রের জন্য নুসরাত লোকটার পেছনের পড়ে রয়। সুযোগ পেলেই মন্টু মিয়ার বাসার বাগানে ঢুকে পেয়ারা, জাম্বুরা, ডালিম, মালটা ইত্যাদি চুরি করে নিয়ে আসে। 2-3 দিন চুরি করার সময় ধরা পড়েছে মন্টু মিয়ার কাছে। লোকটা হাতে নাতে ধরার আগেই আহানকে নিয়ে ভো দৌড় দেয়। তারপর আর কি, বিচার হয়ে গিয়েছে বাসায়, তাও আবার মেহেরুন্নেসার কাছে। মেহেরুন্নেসা এই এক বিষয়ে নুসরাত আর আহানকে কিছু বলেন না। তিনি নুসরাত ও তার সহযোগীকে সমর্থন করেন, ফলে চুরি করা জিনিসের কিছুটা ভাগ মেহেরুন্নেসা পান। সদর দরজার সামনে 3টি সিঁড়ি বেয়ে সদর দরজার কাছে যেতে হয়। নুসরাত মন্টু মিয়ার ওখান থেকে পালিয়ে আসার পর মেহেরুন্নেসাকে লাঠিতে ভর দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে। কি গো বুড়ি, আজ এত সকাল সকাল তুমি কি কইরা জায়গা গেলা? তোমার আরামের ঘুম থুইয়া এইখানে দাঁড়িয়ে আছো কা? হ্যাঁ, ভ্রু নাচালো নুসরাত। মেহেরুন্নেসা শব্দ করে হেসে উঠলেন। নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো মেহেরুন্নেসার দিকে। যতই চেষ্টা করবার কইরা লও, মাগার এই মাইয়ার মতো কইরা কথা কইবার পারবা না। হেরা স্যার, তুই পেট মোটাটার বাড়ি গেছলি? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? ওইটা আমার ট্যালেন্ট, তুই বুঝবার পারবি না। আমার নাতিটি কয়, আমি এখানে দাদি। মেহেরুন্নেসার সামনের দিকে তাকালেন। ইসরার হাতে কিছু একটা নিয়ে আসলো। মেহেরুন্নেসা কৌতূহল নিয়ে চেয়ে রইলেন। এইটা কি? পেট মোটাটার বাড়ি থাইকা খাইবার কিছু লইয়া আইসোস? না দাদি, এটা অ্যালোভেরা চারা। পাতা দেখিয়ে বলল। আর এগুলো পাতা। কি বললি? আবার বল। নুসরাত বলল। অ্যালোভেরা দাদি, অ্যালোভেরা। মেহেরুন্নেসা উচ্চারণ করার চেষ্টা করলেন, থেমে থেমে উচ্চারণ করলেন। এলে ভেড়া, এইটা আবার কি? দাদি, অ্যালোভেরা না, অ্যালোভেরা। ওই একটা হইল, খাইবার কিছু আনাস নাই বেটা ছেলে? একদম বেটা ছেলে বলবে না, আমি মেয়ে। তুমি আমাকে ছেলে বলে অপমান করতে পারো না। আর 2 দিন পর টপকাই যাইবা। এত খাই খাই না করে একটু নামাজ রোজা করো। তোরে দেখতে কোন অ্যাঙ্গেলে মেয়ে লাগে? তুই তো পুরাটা ছেলে মনে হয় আমার কাছে। আর আমি টপকানোর হইলে এমনিই টপকামো, তোর চিন্তা করা লাগবো না। এই তুমি আমার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছো? চলো রুমে চলো, আজ তোমাকে আমি প্রমাণ করে দেখাবো আমি মেয়ে। ইসরাত দুজনের ঝগড়া নীরব দর্শক হয়ে দেখছে। বিরক্ত হয়ে বলল, হয়েছে, দুজন থামো, ঝগড়া করা বন্ধ করো। গোটা দুনিয়ার মানুষ তোমাদের ঝগড়ার শব্দে ঘুম থেকে উঠে যাবে। মেহেরুন্নেসা নিজের সাফাই দিয়ে বললেন। আমি ঝগড়া করছি না, ওইটা আমার লগে ঝগড়া করতেছে। হ্যাঁ, এখন সব দোষ নন্দ ঘোষ। শুধু ধনী হতে দাও, এই বাড়িকে লাথি মাইরা ফেলে রেখে চলে যাব, আর ফিরে আসবো না আজ গরিব বলে। এমনকি চোখের পানি মোছার অভিনয় করে নুসরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। ভার্সিটিতে টিফিন টাইমে ক্যাম্পাসে নুসরাত, সৌরভী, ইরহাম আর সাদিয়া হাঁটছিল। হঠাৎ একটা ছেলে এসে তাদের পথ রোধ করে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো, ভ্রু উচালো। ইরহাম নুসরাতকে সরিয়ে নিজের সামনে দাঁড়ালো। কি দরকার? এভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন কেন? মানুষের হাঁটার রাস্তায় বাধা দিচ্ছেন কেন? সরি, যার সাথে দরকার তার সামনে দাঁড়িয়েছি, আর তোমাকে কৈফিয়ত দিব কেন? তুমি কে? অবশ্যই আমাকে কৈফিয়ত দিবেন, আর আমি কে তা না জানলেও চলবে। সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় জানো নাকি? বড় ধরনের মিস্টেক করছো, মিস্টার ডট ডট। নুসরাত ইরহামকে টেনে পেছনে নিয়ে আসলো। চোখ রাগিয়ে তাকিয়ে শাসালো। নুসরাত জোর করে মুখ দিয়ে হাসি বের করে বলল, জি ভাইয়া, বলেন কি হেল্প করতে পারি? আসলে আমার ছোট ভাই তো, তাই একটু চেতা গেছে আপনাকে আমাদের রাস্তায় ঠ্যাং ঢুকাতে দেখে। ইরহাম জ্বলে উঠল। নুসরাতের পিঠে কিল বসিয়ে বলল, আমি তোর ছোট, মিথ্যা কথা। আমি নুসরাতের বড় ভাই। সব সময় তুই নিজেকে আমার থেকে বড় জাহির করিস। ছেলেটা মুখে আঙ্গুল চেপে দেখালো চুপ হওয়ার জন্য ইরহামকে। ইরহাম চুপ হলো না, আর একটা নুসরাতের কাঁধে থাপ্পড় বসালো। নুসরাতের রাগের পারদ ধাই। এত জোরে ধমক দিল ইরহামকে, মনে হলো কানে থালা লেগে গিয়েছে। ইরহামের বাচ্চা, আমি যদি এইবার হাত তুলি তুই বাসায় আস্ত ঠ্যাং নিয়ে যেতে পারবি না। এখানে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব একদম।
একটা মানুষ তোরে বাঁচাতে আসবে না, দেখিস তুই। মুখ বন্ধ রাখ, দেখছিস কথা বলছি, এর মধ্যে লাফালাফি চাপাচাপি করবি না একদম। কর্কশ গলার স্বর নুসরাতের ছেলেটার দিকে তাকালো। কোনো প্রকার গলার টোন না বদলে জিজ্ঞেস করল, কি হয়েছে? কি ধরনের হেল্প করতে পারি এবং কিভাবে? ছেলেটা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। কি সুন্দর জিজ্ঞেস করলো, কি দরকার ছিল? এখন এভাবে চিৎকার করে কথা বলছো কেন? ঢোক গিলল ছেলেটা, হাত দিয়ে শহীদ মিনারের দিকে দেখালো। নুসরাত দেখলো গতকালকে ছেলেটা দাঁড়িয়ে আছে, আর কিছু জিজ্ঞেস না করে একা একা দাপুটে ভঙ্গিতে এগিয়ে গেল। ছেলেটা বিড়বিড় করল, এদের গলা এরকম কর্কট আর ফাটা হয় নাকি? মনে হচ্ছে তোমাদের উপর প্রচুর অত্যাচার চলে ওরা। ইরহাম বলল, হা ভাই হা, আমাদের বাড়ির মেয়েদের গলা ফাটাবাস। মাইক ছাড়া পুরো দুনিয়ার মানুষ এদের গলা শুনতে পাবে, আর চিৎকার শুনলে তো রুহু কেঁপে উঠবে। আমাদের ওপর প্রচুর অত্যাচার করে ভাই এরা। আমাদের বাড়ির নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন হয়। গমগমে স্বরে নুসরাত জিজ্ঞেস করল, নাম কি তোমার? আর কেন পছন্দ হলো আমায়? নুসরাতের কাঠখোট্টা প্রশ্ন। ছেলেদের সাথে কথা বলতে গেলে নাকি মেয়েরা কাঁপে, এখানে দেখি তার উল্টো হচ্ছে। ছেলেটা কাঁপছে, ভয়ে মনে হচ্ছে কান্না বের করে দেবে। জি আবির, আপনাকে পছন্দ করার বিশেষ কোনো কারণ নেই। আপনাকে দেখলে আমার মন ভরে যায়, তাই আপনাকে আমার পছন্দ। নুসরাত ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত হাসলো। কিন্তু তুমি কি জানো আমি তোমাকে রিজেক্ট করব? আর কাঁপাকাঁপি বন্ধ করো, আমি বাঘ ভালুক না, তোমায় খেয়ে ফেলবো না আমি। ছেলেটার চোখ পানি টলমল করে উঠল। নুসরাত ছেলেটার চোখের দিকে তাকালো। চোখাচোখি হতেই আবির নিজের চোখ নিচে নামিয়ে নিল। সে তাকাতে পারে না মেয়েটার চোখের দিকে, কিছু একটা আছে এই মেয়ের চোখে। ভবিষ্যতেও কিছু হতে পারে। না, কান্না বন্ধ করো, আমি তোমায় রিজেক্ট করতাম না, তোমাকে একটা চান্স দিতাম। আমার তোমার কথা বলার স্টাইল পছন্দ হয়েছে, আর ভয়েসটা পুরাই ওফ। কিন্তু আমার একটা সমস্যা আছে, এই জন্য হবে না। আমি কি জিজ্ঞেস করতে পারি জিনিসটা কি? আচ্ছা বলি তোমায়, আসলে আমি আমার কাজিনকে বিয়ে করতে চাই। কাজিন বলতে চাচাতো ভাইকে, কিন্তু এখানে সমস্যা শালা চাচাতো ভাই বড়টাকে আমার বিশেষ পছন্দ না, দ্বিতীয়টা এক্সট্রোভার্ট আমার মতে, তাই এটাও না। ছোটটা ইন্ট্রোভার্ট, এটারেও আমার বিশেষ পছন্দ না। আর হেতিও আমাকে বিশেষ একটা পছন্দ করেই না, কিন্তু এইটারে আমিই বিয়ে করবো। আর না করতে পারলে কি করবে? ছেলেটা তো তোমাকে পছন্দ করে না, আর তুমিও। তারপরও কেন বিয়ে করতে চাও? ভাই, বেনিফিট বুঝতে হবে। আর করতে না পারলে উঠিয়ে নিয়ে বিয়ে করব, ডিরেক্টলি বললে কিডন্যাপ করে বিয়ে করব। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কিসের বেনিফিট কাজিন বিয়েতে সে বুঝতে পারছে না। একে তো আরশ আমাকে পছন্দ করে না, তার মধ্যে একে বিয়ে করে নিলে সারাদিন ওর সামনে ঘুরঘুর করতে পারবো। এর থেকে শান্তিটা আর কি হতে পারে? আমার নাম্বার 1 শত্রুকে এভাবে শাস্তি দেবো, অ্যান্ড বেনিফিট হলো অন্যের বাড়িতে যেতেও হবে না, নিজের বাড়ি থাকবো। ইচ্ছে হলে জামাইয়ের ঘরে যাব, না হলে ঘরে নিজের ঘরে পড়ে রইবো। আবার কাজ কামের কোনো প্যারা নাই, আগে যেমন ছিলাম সেরকমই থেকে যাব। এক চোখ টিপ দিয়ে বলল, বুঝলে? আবির মাথা নাড়ালো। নুসরাত ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো, আবিরকে সান্ত্বনা দিল। আমার থেকে বেটার পাবা না আমি জানি, তারপরেও বলবো, ভালো একটা মেয়ে তোমার লাইফে আস, তোমার জীবন সাজিয়ে দিবে যে। আর কান্না করে তো আমাকে পাবে না। কাউকে পাওয়া গেলে এভাবে সবাই কান্না করে থাকে হাসিল করে নিতে। বি আ ম্যান, নট আ বয়, ওকে? ছেলেটা ম্লান হাসলো, যে হাসিতে প্রাণ নেই। নুসরাত পিঠে চাপড় মারার জন্য হাত তুলেও ঘুটিয়ে নিল। হালকা হেসে ইরহামের দিকে চলে গেল। চল বাসায় চলে যাই, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। রাতের খাবার খেতে বসেছেন সবাই। নুসরাত রাতে খায় না সচরাচর, আজ খেতে দেখে ইরহাম কিছুক্ষণ পিঞ্চ মারল। মেহেরুন্নেসা গলা পরিষ্কার করে নিলেন, খাবার টেবিলে চোখ ঘুরালেন। আহান আর আরিশা ছাড়া সবাই আছে। ডাইনিং টেবিলে আসার জন্য মেহেরুন্নেসা ডাক দিলেন রুহিনিয়া ঝর্ণাকে। সবাই বুঝলো বিশেষ কিছু বলবেন, তাই সবাইকে ডেকে জমায়েত করেছেন মেহেরুন্নেসা। কয়দিন বাঁচমু আর? হঠাৎ কইরা একদিন মইরা যাইমু, তার আগে আমি আমার নাতিটারে বিয়া দেইখা মরবার চাই।
সবাই খাবার রেখে নড়ে চড়ে বসলেন। খাবার রেখে মেহেরুন্নেসার দিকে তাকালেন। জাইন একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। জাইন, ইসরাত, আরশ আর নুসরাত প্লেট থেকে হাত তুলল না। আরশ আর নুসরাত খাওয়ায় এমন ব্যস্ত যে তাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। খাবার খাওয়া ছাড়া এখানে ইম্পর্ট্যান্ট কিছুই নেই। আমি তোমাকে ওই দিন কইছিলাম একটা মাইয়া আমি আমার জাইনের জন্য পছন্দ কইরা রাখছি, তো ওই মাইয়াটার লগে আমি জাইনের বিয়া দিবা চাইতাছি। জাইন খাবার খাওয়া থামিয়ে তাদের দিকে পূর্ণ দৃষ্টি দিল। কথা শেষ হওয়ার জন্য বসে রইল। আম্মা, আপনি বলেছেন পাত্রী আপনার পছন্দের, তো বলুন পাত্রী কে? আমাদের তো জানতে হবে কেন মেয়ের সাথে আমার ছেলেকে আপনি পছন্দ করছেন। ঝর্ণা আর রোহিণী দুজন দুজনের দিকে তাকালেন। রোহিণী মাথা নেড়ে না করতেই ঝর্ণাও মাথা নেড়ে কিছু না করল। তারপর নাজমিন বেগমের দিকে তাকাতে দেখে তিনিও না করল। এই বিষয়ে তিনি কিছু জানেন না। অসন্তুষ্ট মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। আচ্ছা, পাত্রীরে দেখবার জন্য আগ্রহী তো রেডি হয়ে নে। দাদি রেডি না, রেডি হবে। চপ বেটা ছেলে, খাইবার খা চুপচাপ। আমার কথায় বাঁ হাত ঢুকাইবি না। তো মাইয়া হইল গিয়া আমাগো, মানে আমার প্রিয় নাতনি ইসরাত। জাইনের ঠোঁট ফাঁক হয়ে গেল। আরশ আর নুসরাত বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। আরশ আগে থেকে জানতো, তাই প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু নুসরাত এত নির্লিপ্ত। খাবার মুখের সামনে নেওয়া হাত ওভাবেই ওখানে স্টপ হয়ে গেল। নাসির সাহেব কেশে উঠলেন। হেলাল সাহেব হাঁ করে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। ওনার স্ত্রীও সেম প্রতিক্রিয়া। একমাত্র ইরহাম চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করল। দাদি, ও দাদি, এটা তুমি কি বললা? আমি কি শুনতেছি? ইসরাতের হাত থেকে ভাত পড়ে গেল প্লেটের উপরে টপাটপ করে। তার দাদি এরকম বম মেরে এত হাসি খুশি কিভাবে আছেন? আম্মা, এইটা তুমি কি বললে? জাইনের সাথে ইসরাতের আমার ভাবতে শিরশির করছে। হেলাল, তুমি আমার আব্বা হইতে যাইও না। তুমি আমার পোলা আর আমি তোমার আম্মা, তো আমি তোমার থাইক্কা ভালা বুঝি। হেলাল সাহেব চুপ হয়ে গেলেন। ইসরাত আশা করেছিল কেউ তো কিছু বলবে। কেউ কিছু না বললে নুসরাত বলবে এত খাবার খাওয়ায় ব্যস্ত। লিপি বেগম প্রতিবাদ করলেন। মা, আপনি কি বলছেন? আমার জাহিনের জন্য আপনি ইশরাতকে ঠিক করেছেন? এটা কোনো কথা হলো? ওরা তো ভাই বোন একসাথে বড় হলো, এইসব কিভাবে সম্ভব? যেইভাবে সম্ভব ওইভাবে। আর কিসের ভাই বোন ওরা? ওরা কোনোদিন কইছে ওরা ভাই বোন? জাইন মেহেরুন্নেসাকে থামিয়ে দিয়ে বলল, দাদি, আপনি এটা কোন কথা বললেন? আর আপনি আমার পারমিশন ছাড়া আমার বিয়ে ঠিক করে নিলেন আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না? জানতে চাইলেন না আমি রাজি কি না অরাজি? চিংচি কেটে বললেন মেহেরুন্নেসা। আমি তো একবারও বলিনি আপনাকে দাদি আমি বিয়ে করতে চাই। বলতে হবে কে? তুমি প্রাপ্তবয়স্ক হইছো, তোমার বিয়া দেওয়া আমার দায়িত্ব। 2 দিন পর আমি মইরা গেলে কে বিয়া দিব তোমারে? কিন্তু আমি বিয়ে করব না দাদি। এই জীবন যতদিন আছে আমি নিঃসঙ্গ কাটিয়ে দিতে পারবো। আমার কোনো বিয়ের প্রয়োজন নেই। জাইন বম মেরে চলে গেল। মেহেরুন্নেসার আগে হিস হিস করলেন। নুসরাত বিড়বিড় করল, হোয়াট দ্য ফাক, এটা কি হলো? বোন, গালাগাল বন্ধ কর আর চুপ মায়েরা বসরা। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমি এই বাড়ি থাইক্কা চইলা যামু। এই বাড়িতে থাকুম না। বুইরা হইয়া গেছি বইলা আমার কথা খানা পাত্তাই দিচ্ছে না। বেঁচে থেকে কি লাভ? আরশ কানে কানে বলল, থেকে আসে। তুমি ভালো নাটক জানো দাদি, পারফরমেন্স ভালো হচ্ছে, চালিয়ে যাও। আরশ চোখ টিপ দিল। সেই হচ্ছে 2 আঙ্গুল দিয়ে বোঝালো। মেহেরুন্নেসা বুড়ো আঙ্গুল দেখিয়া থামঝাপ দেখালেন। কেউ একজন তাদের অঙ্গভঙ্গি দেখে মুচকি মুচকি হাসছে, তা খেয়াল করলেন না। জং ধরা ফ্যানের গটগট শব্দ।
ফ্যানের গটগট শব্দে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার মধ্যে এই কাঠফাটা রোদ। অর্গানিক রসায়নের ক্লাস করাচ্ছেন প্রফেসর আনোয়ার। ক্লাসের ভিতরে বসে গরমে ছটফট করছে ছাত্রীরা। এর মধ্যে প্রফেসর আনোয়ারের বকবকের শব্দে কানে ভুভু করছে। প্রফেসর আনোয়ার ছাত্রছাত্রীদের দিকে একবার তাকালেন। দু একজন ছাড়া সবাই বিরক্ত হয়ে বসে আছে ক্লাসে। বয়স 40 পার হয়েছে প্রফেসর আনোয়ারের। গলার স্বর যথেষ্ট ভারী ও গম্ভীর। এই ডিপার্টমেন্টের সব থেকে গম্ভীর ও রসকসহীন স্যার আনোয়ার। যারা ক্লাস করতে চাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন আমার ক্লাসে, আপনারা বের হয়ে যেতে পারেন। প্রফেসর আনোয়ারের বলতে দেরি হলো, ক্লাস থেকে মাছির মতো করে ছাত্রছাত্রীরা বের হতে দেরি হলো না। প্রফেসর আনোয়ার স্টুডেন্টদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ওই দিকে থেকে চোখ ফিরিয়ে এনে ক্লাসে বসে থাকা 9 জন স্টুডেন্টের দিকে তাকালেন। আপনারা বসে আছেন কেন? আপনারাও চলে যেতেন। এত কষ্ট করে আমার ক্লাস করার আপনাদের প্রয়োজন নেই। যখন বড় বড় ডিম নিয়ে বাসায় যাবেন তখন আপনাদের বাসা থেকে অভিযোগ নিয়ে আসবেন কি ক্লাস করিয়েছি, আপনারা কেন বড় বড় ডিম পেয়েছেন। সৌরভী চিরবির করে উঠল। নুসরাতকে কিছু ভয়ঙ্কর গালি দিল সৌরভী। নুসরতের বাচ্চা, বলছিলাম না চল চলে যাই। দেখ মা এখন বালটা কিভাবে জ্ঞান দিচ্ছে। শালা বালটা কিভাবে জ্ঞান দিচ্ছে। শালা লু লু করে চিৎকার করছে, ও বাবা গো, ও মা গো। শালারে কি করতে ইচ্ছে করতেছে। বলে মুখ বন্ধ কর। শালা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওখান থেকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তোমাদের মতো খারাপ ব্যাচ আমি আর একটাও দেখিনি। ওই দেখো এত কথা বলছি, ওইখানে বসে বেয়াদবের মতো কথা বলছে। নুসরাতের ভুল টাইমে হাসি ওঠার ব্যামো আছে। হি হি করে হেসে উঠল। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে হাসি থামিয়ে স্যারের দিকে তাকালো। তখন সাদিয়ার অট্টহাসির শব্দ শোনা গেল। নুসরাত আর সৌরভী বিভ্রান্ত হয়ে তাকালো সাদিয়ার দিকে। সাদিয়া হাসি থামানোর চেষ্টা করেও হা হা হি হি করে হেসে ওঠে। প্রফেসর আনোয়ারের মুখের দিকে তাকিয়ে হাসি বন্ধ হয়ে গেল। লোকটা দাঁত কটমট করে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া লোকটার কটমট চাহনি দেখে হে হে করে হেসে উঠল। দেখ দেখ কিরকম অসভ্যের মতো হাসছে, বেয়াদব। দাঁত ভিতরে ঢোকাও, খুব হাসি আসছে। দেখবো 6th সেমিস্টারে কি করো। এই নাম কি তোমার? তোমার নাম বলো। পকেট থেকে ছোট আকারের নোট বই বের করতে করতে জিজ্ঞেস করলেন প্রফেসর আনোয়ার। চোখে চশমা আটা বোকাশোকা ধরনের মেয়েটা বলল, ওই কালো ড্রেস পরিহিত মেয়েটার নাম বলুন। আমার ডায়েরিতে ওনার নাম তুলবো, দেখবো সেমিস্টারে কত মার্ক পান। সাদিয়াকে উদ্দেশ্য করে প্রফেসর আনোয়ার বললেন, আপনি এখন আমার চোখে পড়ে গিয়েছেন, এখন থেকে সব সময় আমার নজরে উপর আপনি থাকবেন। নুসরাত বিড়বিড় করল, দেখবেন কিভাবে আমরা অনলি ওয়ান পিস। অসভ্য ব্যাচ, ভদ্রতার লেশমাত্র নেই তোমাদের মধ্যে। রুবার কাছ থেকে ফাইল নিয়ে চলে গেল ডায়না। হাঁটার সাথে স্টিলোটো টাইলসে টকটক করে শব্দ তুলছে। আরুষের ক্যাবিনের সামনে গিয়ে নক করল ডায়না। ভেতর থেকে শব্দ এলো, ভেতরে আসুন। ডায়না কোমর বাঁকিয়ে হেঁটে গেল আরুষের কাছে। 1 মিনিট মিস ডায়না। ডায়না দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে গিলে খেলে উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটাকে। কোট খুলে রাখায় পরনে শুধু গ্রে কালারের শার্ট। শার্টের উপর দিয়ে জিম করা বডি ভেসে উঠল। ল্যাপটপে ট্যাপ করতে করতে আরশ ঝাঁকড়া চুলগুলোতে হাত বোলালো। টাই টেনে নিচের দিকে নামালো। ডায়না এক জায়গায় দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে থাকলো আরশকে। মিস ডায়না, জীবন এসির রিমোট আছে, এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে এদিকে আসুন। ডায়না এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আরশের দিকে এগিয়ে গেল। আরশ নিজের সামনে চেয়ারে দেখিয়ে বলল। ডায়না বিনা বাক্যে ব্যয়ের বেশে বসে পড়ল। ফাইলটা এগিয়ে দিয়ে লাল মার্ক করা কিছু দাগ দেখালো। ডায়না নিচের দিকে ঝুঁকে ফাইল দেখার জন্য আবার ক্লিভেজ দৃশ্যমান হলো। আরশ তাকালো না। ডায়নাকে বুঝিয়ে দিয়ে বলল, এবার আপনি আসতে পারেন। ডায়না কেবিন থেকে বের হওয়ার সময় আরশ কাপড় নোট করল। পেছন থেকে আবার ডাক দিল ডায়নাকে। ডায়না ফিরে তাকাতেই আরশ চোখ নামিয়ে নিল। তার ডায়নাকে কিছু বলতেই মুখে বাজছে। চোখ নামিয়ে রেখে কথায় ঝাঁঝ মেশালো আরশ। এটা কোনো মডেলিং বা শো এর জায়গা না যেখানে আপনি নিজের শোরের দৃশ্যমান করে আসছেন। এখানে আরও অনেক কাজ করে, আমি নোটিশ করেছি।
তারা তো এরূপ পোশাক পরিধান করে না। আপনি নিজের শরীর ঢেকে রাখতে না পারলে আমার কোম্পানিতে আসার কোনো প্রয়োজন নেই। যে কাজের জায়গায় এই সকল ড্রেস পরিধান করে আমি তাকে কি বলবো? বলের ভাষা হারিয়ে ফেলেছে। দয়া করে আপনি আজ যান, এই সকল কাপড় চেঞ্জ করতে পারলে আগামীকাল আসবেন, নাহলে আসার দরকার নেই। ইটস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। ক্যাম্পাস দিয়ে হেঁটে যেতে যেতে সৌরভী কথা তুলল। স্যার তোকে তার নজরে রাখছে, মানে এই বুড়ো বয়সে স্যারের সামথিং সামথিং ফিলিং হচ্ছে সাদিয়াকে দেখে। বুড়ো বয়সে প্রফেসর আনোয়ারের প্রেমে পড়ার ভীমরতি হয়েছে। ওসব বাদ দে, তুই ওই সময় হাসলি কেন? বলিস না, প্রফেসর আনোয়ার যখন কথা বলছিলেন সাদিয়া হাসতে হাসতে ক্যাম্পাসে বসে গেল। আমার বলতেই হাসি আসছে। স্যারের উপরে পাটির সামনের দাঁত খুলে ঝুলে পড়েছিল। তুই আর সৌরভী কথা বলাইছিলি, আর আমি স্যারের দাঁত ঝুলে পড়া দেখে প্রথমবার হেসেছিলাম, পরের বার আবার সেটা মনে করে হেসেছিলাম। আমার স্যারের ওই সময়ের কথা মনে হলেই হা হা হি হি করে হাসতে ইচ্ছে করে। এই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। সৌরভী আর নুসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। মেঘাচ্ছন্ন আকাশ। মেহেরুন্নেসা পায়চারি করছিলেন বাগানে। কিভাবে জাইনকে রাজি করানো যায়। মনে মনে ফোন দিয়ে আটলেন কিভাবে বিয়ে দেবেন, কি করলে খচ্চর ছেলেটা রাজি হবে। পায়চারি করতে করতে হঠাৎ দেখলেন জাইন এদিকে আসছে। মেহেরুন্নেসা হাঁটাহাঁটি বাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন লাঠিতে ভর দিয়ে। আরে কি করছো? মেহেরুন্নেসা কথার উত্তর না দিয়ে চোখ ধীরে ধীরে বুঝে নিলেন। হাত থেকে লাঠি ফসকে পড়ে গেল। লাঠিবিহীন মেহেরুন্নেসা পড়ে যেতে গেলেন। জাইন দৌড়ে এসে মেহেরুন্নেসাকে চেপে ধরল নিজের শরীরের সাথে। মুখে হালকা চাপড় দিয়ে ডাকলো জাইন। দাদি শুনতে পাচ্ছেন? হ্যালো দাদি, ও দাদি, কি হয়েছে আপনার? মেহেরুন্নেসার সারা শব্দ পাওয়া গেল না। জাইন কোলে তুলে নিল মেহেরুন্নেসাকে। কোলে করে নিয়ে গিয়ে মেহেরুন্নেসার রুমে শোয়ালো। মা, ও মা, দেখো দাদির কি হয়েছে, বাগানে অযথা ঘুরে পড়ে গিয়েছে। নুসরাত, রোহিণী আর ইরহাম দৌড়ে আসলো। ছোট আম্মু, আম্মু কোথায়? থতমত খেলেন রোহিণী। কিছু বলতে গিয়ে কথা পাল্টে নিলেন। শরীর খারাপ করেছে? মেহেরুন্নেসাকে শুয়ে থাকতে দেখে আঁতকে উঠলেন রোহিণী। জানি না, হঠাৎ দেখলাম চোখ বুজে ফেলছেন, তারপর আমার উপর পুরো ভর ফেলে দিলেন। মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছেন। পানি ছিটালে জ্ঞান ফিরবে, আপনি একটু দেখুন ছোট আম্মু। বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে জাইন মেহেরুন্নেসাকে ছিটালো। মেহেরুন্নেসার প্রতিক্রিয়া পাওয়া গেল না। আমি ডাক্তারকে কল করে আসছি, আপনারা ততক্ষণ চেষ্টা করুন জ্ঞান ফেরানোর। জাইন চলে যেতেই নুসরাত এক লাফে বিছানায় উঠে গেল। মেহেরুন্নেসার কানে গিয়ে বলল, ভালো অভিনয় শিখেছো বুড়ি, জাইনকে জব্দ করতে তুমি একই পথ বেছে নিলে। মেহেরুন্নেসা উঠে বসলেন। আশপাশ তাকিয়ে সতর্ক গলায় বললেন, চিন্তা করতাছিস এইরকম কর, নইলে জাইন বিশ্বাস করব না। আর ডাক্তার জাইনের কাছে আইসার আগে সব বুঝাইয়া বইলা দিস। জাইনের বুটের শব্দে মেহেরুন্নেসা আবার আগের মতো চিত হয়ে শুয়ে পড়লেন। নুসরাত ফিসফিস করে বলল, এত চোখের পাতা নাড়লে হয় বুড়ি? অভিনয় ঠিকভাবে করতে পারছো না তুমি, এভাবে তো ফেল করবা। সুন্দর করে অভিনয় করো, চোখের পাতা যেন না নড়ে, তাহলে তো বুঝে ফেলবে। জাইনের চোখ মুখ শান্ত। গম্ভীর মানুষ অতিরিক্ত শান্ত, ঝড় আসার পূর্ব আভাস। দাদি, নাটক বন্ধ করুন। আমি দেখেছি আপনি ঠিক আছেন। একটু আগেও তো নুসরাতের সাথে কথা বলছিলেন, আমাকে দেখেই আবার শুয়ে পড়লেন। মেহেরুন্নেসা নাক ফুলিয়ে বালিশে ভর দিয়ে উঠে বসলেন। নুসরাতের দিকে তাকিয়ে ভেঙচি কাটলেন। ইরহাম হু হু করে হেসে উঠল। রোহিণী মুখ চেপে হেসে দিলেন। হ্যাঁ, খুব হাসি আইতাছে, হাইসা লও। হাইসা আমার ঘর থাকি বিদায় লও। আমার সহ্য হইতাছে না তোমাকে জন্য আমি ধরা পইরা গেলাম। যাও, বিদায় হও। রোহিণী বললেন। রোহিণীদের পেছন পেছন জাইন বের হতে যাবে, মেহেরুন্নেসা ডেকে উঠলেন। জাইন আবারও মেহেরুন্নেসার কাছে ফিরে গেল। মেহেরুন্নেসা কিছুটা সরে গিয়ে বিছানায় হাত দিয়ে বসার জন্য ইশারা করলেন। জাইন বসলো। মেহেরুন্নেসা পিঠে হাত বুলিয়ে দিলেন। তুই আমারে একটুও ভালোবাসোস না। কে বলেছে দাদি? কেন কেউ বলতে হইব? আমি বুঝবার পারি। জাইন কথা বলল না। মেহেরুন্নেসা ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কি মনে করে আবার কথা তুললেন।
তোর দাদার সাথে আমার বিয়া আমার শাশুড়ি মানে তোর দাদার আম্মা জোর কইরা করাইছিল। তোর দাদা রাইগা মাইগা আগুন হইয়া 1 সপ্তাহ বাড়ি থাইকা উধাও। আমি চিন্তায় চিন্তায় শেষ। আমার শাশুড়ি কইতো এমনি বাড়ি চইলা আইব সময় হইলে। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন তোর দাদা আইলো বাড়ি ফিরা। প্রথম আমার সাথে রাগারাগি করতো, আমারে দেখলেই চিল্লা চিল্লি কইরা পুরো পাড়া এক জায়গায় কইরা ফেলাইতো। পরে ধীরে ধীরে দেখি আমারে দেখলে চিল্লাপাল্লা করে না। এরপরে তোর বাপের জন্ম হইল, তারপর ইসরাতের বাপের, এইভাবে সবগুলার জন্ম হইল। আমার শাশুড়ির আরেক পোলা আসিল, হেটি ভেঙাতো তোর দাদারে, বলতো কি কইছিলা ভাই আর তুমি কি করলা। মেহেরুন্নেসা অট্ট হাসিতে ফেটে পড়লেন। আগের দিনগুলো কত সুন্দর ছিল, এখনও ওনার চোখে ভাসে। দেখতে দেখতে কত বছর কেটে গেল তার স্বামী ছাড়া। হঠাৎ এই কথা আমাকে কেন বললেন দাদি? মেহেরুন্নেসা সেই কথার উত্তর না দিয়ে বললেন, তোর জন্ম হওয়ার পর আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তোরে কইয়া বুঝাইতে পারতাম না। আমার মাইয়া সন্তান বেশি পছন্দ না। যখন ইসরাতের জন্ম হইল, দাই আইয়া কইল মাইয়া হয়েছে, আমার ইচ্ছা হইতাছিল না দেখবার। নাসির আইয়া আমারে লইয়া গেল তার ঘরে। আমি যাইবার চাইছিলাম না, পোলা রাগ করব এই জন্য গেলাম। যখন আমি ইসরাতের মুখ দেখলাম, মুখটা দেখা কি এক শান্তি লাগছে জানে, তোরে কইয়া বুঝাইবার পারুম না। এই বাড়ির ওই বাড়ির মানুষ যখনই ইসরাতকে দেখতো আর বলতো পুরা আমার মতো দেখতে, বড় হইয়া আমার থেকে বেশি সুন্দর হইব, পরাণটা জুইরা যাইতো। এখন মনে করছি না, তোরে আমি ভালোবাসি না। তোরে আমি ভালোবাসি এইটা সত্যি কথা, কিন্তু তোর থাইকা আমি বেশি ভালোবাসি ইসরাতরে। এত কথা আমাকে বলেছেন কেন দাদি? আর এসব জেনে আমি কি করব? মেহেরুন্নেসা কথার উত্তর দিলেন না। এতক্ষণে জাইনের পিঠে বোলানো হাত থেমে গিয়েছে। বিয়া কইরা নে জাইন, রাজি হইয়া যা, দেখবি ঠকবি না তুই। দাদি, সম্ভব না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, সম্ভব না। জাইন মেহেরুন্নেসার আর কোনো কথা শুনে বের হয়ে গেল। আর কোনো কথা না শুনে বের হয়ে গেল। মেহেরুন্নেসার করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন জাইনের যাওয়ার পথে। রাতের বেলা লিপি বেগম সন্ধ্যার দিকে মেহেরুন্নেসার পাশে কতক্ষণ বসেছিলেন। মেহেরুন্নেসা আজ চুপচাপ। যখন লিপি বেগম জিজ্ঞেস করলেন শরীর খারাপ করেছে কিনা, তিনি চুপ ছিলেন। অন্য দিনে কথা বলে নিজে গল্পের আসর রমরমা করে ফেলেন, আজ আর কথা বললেন না। মেহেরুন্নেসা রাতের খাবার কোনোদিন নিজের রুমে বসে খান, আবার কোনোদিন টেবিলে বসে সবার সাথেই খাবার খান। রাতের খাবার দিতে গেলেন নাজমিন বেগম। মেহেরুন্নেসাকে অসময়ে শুয়ে থাকতে দেখে ডাক দিলেন। ডাক দেওয়ার পর মেহেরুন্নেসার নড়চড় না দেখে ঘাবড়ে গেলেন। পাশে বসে শরীরে ধাক্কা দিলেন, মা বলে ডাক দিলেন। মেহেরুন্নেসার কোনো প্রতিক্রিয়া না দেখে চিৎকার করে স্বামীকে ডাক দিলেন, আপা, ঝর্ণা, রোহিণী, দেখে যাও, আমার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নাজমিন বেগমের গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ির সবাই এসে জটলা বাঁধল মেহেরুন্নেসার ঘরে। আরশ ডাক্তারকে কল দিল যত দ্রুত সম্ভব আসার জন্য। জাইন কাছে বসে পালস চেক করল। ইতিমধ্যে বাড়ির মহিলারা কান্না করা শুরু করেছেন। হেলাল সাহেব ওনার স্ত্রীকে ধমক দিয়ে মুখ বন্ধ করালেন। ঝর্ণা বালতিতে করে পানি নিয়ে আসলো, মাথায় চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। মেহেরুন্নেসার জ্ঞান ফিরল। তিনি নিভু নিভু চোখ খুলে তাকালেন সবার দিকে। উঠে বসার চেষ্টা করলেন। নাসির মায়ের পাশে বসে চুলে হাত বুলিয়ে নিলেন। ডাক্তার আসলো 15 মিনিট পর। মেহেরুন্নেসাকে চেক আপ করে বললেন, অতিরিক্ত চিন্তার ফলে প্রেসার হাই হয়ে গিয়েছে। ওনার শরীর দুর্বল। প্রেসার হাই হওয়ার জন্য শরীর সহ্য করতে পারে নাই, উনি বেহুশ হয়ে গিয়েছেন। ওনাকে চিন্তা থেকে বিলিপ রাখার চেষ্টা করবেন, আর কোনো বিষয় নিয়ে যেন মাথায় চাপ না নেন, সেদিকে খেয়াল রাখবেন। ডাক্তার কিছু ঔষধ দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার বলে গেল চিন্তামুক্ত রাখার জন্য। সোহেদ বললেন, আম্মা, আপনি এত চিন্তা করার কথা কে বলেছে? আপনার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? মেহেরুন্নেসা অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। আমার আবার কি হইবে? আমি মইরা গেলে কার কি?
সোহেব বললেন, আম্মা আজ বলেছেন অন্য কোনোদিন এসব কথা মুখেও আনবেন না। আমি মইরা গেলে তোমরা আদায় পাইবা। আমি তো তোমার ঘরে ডিস্টার্ব দিতাছি। সোহেব বললেন, আম্মা এসব তোমাকে কে বলেছে? খারাপ কথা মুখে আনবে না, আনলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার কোনো কথা আমরা শুনি না, সব কথা তো শুনি, তারপর এসব কথা কেন আম্মা? সকলে সহমত পোষণ করলেন। মেহেরুন্নেসা জাইনের দিকে তাকিয়ে রইলেন। আম্মা এটা তোমার আর আমার নাতির ব্যাপার, এসব সম্পর্কে আমরা কিছু জানি না, আপনারা দুজন বুঝুন কি করবেন। 2 দিন পর মইরা যাইমু, বুড়ি মানুষ আমি, আর তো কিছু বলুম না। বাপ তুই তোর পোলাটারে বোঝা, আমি মরার আগে ওগো বিয়ে দেখে যাইতে চাই। দাদি, 2 দিন পর সেই তো মরবে, তাহলে আমার বিয়ে দেখলে কি আরো 2 দিন আপনি বেঁচে থাকবেন? লিপি বেগম ছেলের পিঠে থাপ্পড় মারলেন। এই সত্যি অসভ্যের মতো কথা বলছো। ভদ্রতা বজায় রাখো জায়ান। হিলাল সাহেব বললেন, আম্মা এখানে আমার কি বলার আছে? আর এটা তো আপনার আর আপনার নাতির ব্যাপার, আমরা কি বলবো এখানে? আমি জাইনের সাথে একান্তে কথা কইতে চাই, তোমরা একটু বাইরে যাও। সবাই চুপচাপ বাহিরে বেরিয়ে গেল। নুসরাত না যাওয়ার জন্য গাইগুই কইল, ইরহাম টেনে নিয়ে গেল বাহিরে। জাইন এইখানে আইয়া ব। জাইন বসলো। মেহেরুন্নেসা প্রচুর চতুর একজন নারী। এবার তিনি প্রথমে বললেন না জাইনকে বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে এত ইমোশনাল কথা বললেন, তবুও করল না। তাই অন্য পন্থা অবলম্বন করলেন। তুই কেন বিয়া করতে চাস না? কারণটা আমারে ক। দাদি, আমি বলেছি তো একদিন, কেন বিয়ে করব না। আবার বল, বুইলা গেছি, আবার ক। আমি ডেলাকে ভালোবাসি, ওকে স্যার আমি আর কাউকে জীবন সঙ্গী হিসেবে চুজ করতে পারবো না। আর আমাকে জোর করো না, আমি পারবো না কাউকে বিয়ে করতে। ও তো বিয়া কইরা নিছে, তাইলে তুমি বিয়া কইরা ফালাইলে কি সমস্যাটা হইব? দাদি, এসব কথা বলতে ইচ্ছে করছে না। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমার হৃদয়ে জায়গা আর কাউকে দিতে পারবো না। মেহেরুন্নেসা হাসলেন। ডেলা তো তোরে সাইরা আশিকরে বিয়া কইরা ফেলাইছে, তুই ওর জন্য বিয়া না কইরা এইভাবে বইয়া রইবা? তো কি হয়েছে দাদি? ও বিয়ে করলে আমাকে করতে হবে এরকম কোনো কথা নেই। ডেলা তোমারে ওই দিন কইছিল না তুমি রইবা সারা জীবন এইরকম, কেউ তোমারে বিয়া করব না, তোমার এই চরিত্র লাইগা? তোমার মতো ফাটা কেষ্টরে কে বিয়া করব? লও, ওর কথা হাসা হইয়া যাইতেছে। কখন বললো দাদি এই কথা? আমি তো শুনিনি। তুই শুনবি কে? এইসব তোর কানে ঢুকবো না, তোর কানে ঢুকবো ডেলার মিষ্টি মিষ্টি কথা। জাইন কিছুটা চিন্তিত হলো। কখন ডেলা এই কথা বলেছে তাকে? সুযোগের সদ্ব্যবহার করলেন মেহেরুন্নেসা। ভাবুক জাইনকে আরো ভাবার্থ করে বললেন, এই সুযোগ তোমার নিজেরে প্রমাণ করার সুযোগ, একবার আয়, বারবার আয় না। এই সুযোগ ব্যবহার করো জাইন। জাইন মেহেরুন্নেসার কথার মারপেচ বুঝল না, মন্ত্রমুগ্ধের মতো করে বলল, কি সুযোগ দাদি? আরে নিজেরে প্রমাণ করার। ডেলা মেলারে চোখে আঙুল দিয়া দেখা দাও, ওর থেকে ভালো মাইয়া তুই বিয়া কইরা শুকিয়ে ফেলাইছ। যখন দেখবো তুই ওর থাইকা ভালো মাইয়া বিয়া কইরা সুখে সংসার করছিস, তখন দেখবো আর জ্বলবো ডেলা। জাইন আশ্চর্য হয়ে বলল, দাদি সত্যি? সত্যি, নিজেরে প্রমাণ করিয়া দেখা দে তুই ওর থাইকা ভালা মাইয়া বিয়া করছস। তোরে বিয়া না করা ডেলার জীবনে সব থাইকা বড় ভুল ছিল। জাইন মাথা নাড়ালো। হিংসা হলো আশিককে। এত বছর ডেলাকে আগলে ও রেখেছে, আর মাঝখান থেকে আশিক এসে সব কেড়ে নিয়েছে। ও সিদ্ধান্ত নিল ও ডেলাকে দেখিয়ে দেবে, ডেলার থেকে সুন্দর মেয়ে বিয়ে করে। এইবার ক, তুই বিয়া করতে রাজি? জাইন ওপর নিচ মাথা নাড়ালো। মেহেরুন্নেসার চুপিসারে নিজের মোবাইল হাতে নিলেন, রেকর্ড অন করে আবার জিজ্ঞেস করলেন, মুখ দিয়ে বল, আমি বুঝবার পারছি না।
কি কইতাছস? তুই কি রাজি বিয়া করবার লাগি? জাইন মাথা নিচের দিকে রেখে বসে রইল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ হঠাৎ ঘড়ির ঘন্টায় বিকট শব্দ বেজে উঠল। মেহেরুন্নেসার ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 11টা বাজছে। জাইনের ভারী স্বরের আওয়াজ আসলো। আমি রাজি। পরে কিন্তু পল্টি মারতে পারবা না। জোরে বল জাইন, আমি ঠিক শুনতে পাইনি। তুই কিসে রাজি? আমি রাজি দাদি, এই বিয়ে করতে আমি রাজি। জাইন বিয়ে করার জন্য রাজি হওয়ার সাথে সাথে মেহেরুন্নেসার এই মুহূর্তে বিয়ে দেওয়ার জন্য তারা দিলেন। হেলাল সাহেব বললেন, আম্মা আগামীকাল বিয়ে দিব। এত রাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ে কিভাবে দেব? কিন্তু মেহেরুন্নেসা মানতে নারাজ। তার এক কথা, আজ যখন রাজি হয়েছে তখন আজই বিয়ে দিয়ে দিতে হবে। যে কোনো সময় জাইন পোল্টি মেরে দিতে পারে। জাইনের উপরে বর্তমানে কোনো বিশ্বাস নেই ওনার। রাজি হয়েছে যখন তখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। এই সুবর্ণ সুযোগ কে মিস করবে? রাত 11:30টার দিকে মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বাড়িতে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেব কাঁচা ঘুম রেখে আসতে চাইছিলেন না। মেহেরুন্নেসার ধমক দিয়ে বললেন আসার জন্য। তিনি যত টাকা দিয়ে বিয়ে পড়ান তার থেকে দ্বিগুণ টাকা দেবেন। দ্বিগুণ টাকা পাওয়ার লোভে কাঁচা ঘুম রেখে মসজিদের ইমাম বললেন 15 মিনিটের ভিতরে আসছেন তিনি। ইসরাত ভার্সিটি থেকে সন্ধ্যার দিকে আসায় ভাত খেয়ে সন্ধ্যায় বেলায় থেকে ভাত ঘুম দিচ্ছিল। ক্লান্ত শরীর পেট ভরা থাকায় আজ রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেনি। ঘুমন্ত ইসরাতকে নাজমিন বেগম ঘুম থেকে টেনে তুলে ফ্রেশ হওয়ার সুযোগ না দিয়ে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপরে বসিয়ে দিলেন। ইসরাত ঘুমে তাকাতে পারছে না। এক চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে সোফার পেছনের দিকে ভর দিয়ে চোখ বুজে নিল। আগে ঘুম, তারপর অন্য কিছু। ইরহাম হেসে লুটোপুটি খাচ্ছে। তার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত বিয়ে এটা। বিয়ের কোণে সোফায় বসে ঘুমাচ্ছে আর বর ট্রাউজার, মাথায় টুপি আর গেঞ্জি পরে সোফার উপরে বসে মাথা নিচের দিকে রেখে মুখ গোমড়া করে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে না এদের দুজনের বিয়ে। নাজমিন বেগম ওনার বিয়ের ওড়না নিয়ে এসে ইসরাতের মাথায় পেঁচিয়ে দিলেন। ইমাম সাহেব এসে সোফায় বসে গেছেন। কোণে এখনো ঘুমাচ্ছে। এজিন গম্ভীর গলায় সালাম দিল ইমামকে। জাইন বলল,